এইখানে হয়ে গেল। তাহলে এইটা তোকে দেখা দিয়েছিলাম আমি কি কি পড়তে হবে। ঠিক আছে, তাহলে এটা আমি গেলাম না। এখান থেকে ভালো করে দেখবি যে কোন যুগে কোন ঘোড়ার আবির্ভাব হয়েছে। ঘোড়া বলতেছি কেন, কোন যুগে সরীসৃপ আবির্ভাব হয়েছিল, কোনটাকে বলা হয় সরীসৃপের স্বর্ণযুগ। এই যেমন জুরাসিক পিরিয়ডকে বলা হয় সরীসৃপের স্বর্ণযুগ। যেগুলো হাইলাইট করা শুধু ওগুলোই পড়বি। তাহলে এটা গেল। তাহলে এইটা যদি তুই এখান থেকে পড়িস তাহলে তোকে আহ এইগুলা এখান থেকে পড়তে হবে না। পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমি বলে দিব। এই পর্যন্ত তোর হয়ে গেছে। এবার তোর আছে বিভিন্ন প্রমাণ। সবার প্রথমে আছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। এবার ওই ব্যক্তি তো একদিনে হয় না, ওই ব্যক্তি হতে প্রচুর সময় লাগে। এবার ওই ব্যক্তির প্রথম প্রমাণ হচ্ছে তো জীবাশ্ম ঘটিত প্রমাণ। সবার প্রথমে ওই যে ক্লাস 10-এর ওই ঘোড়ার ওই ব্যক্তি, এখানে তোকে কোন যুগে কোন ঘোড়ার আবির্ভাব ঘটেছিল তোকে সেটা মনে রাখতে হবে। এই ছবিটা দেখলেই তোর কাজ শেষ। তোকে এটা দেখতে হবে। আর ঘোড়ার আঙুলের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। দেখ ইওহিপাসের মধ্যে তো 4টা আঙুল, আর আস্তে আস্তে একটা আঙুল কেবলমাত্র। আর উপরের দিকে যে আঙুলগুলো উঠে গেল মানে এগুলো আঙুল বিলুপ্ত হচ্ছে। আর 3 নাম্বার আঙুলটা কি খুরে পরিণত হচ্ছে। তো তোকে এবার কিছু কিছু জানতে হবে যে কোন ঘোড়ায় প্রথম খুরের সৃষ্টি হয়। সেটা হচ্ছে কি প্লায়োহিপ্পাস। তাহলে ছবিটার মধ্যে তুই লিখে রাখবি এখানে প্রথম খুরের সৃষ্টি হয়। প্রথম খুরের সৃষ্টি হয় লিখে রাখবি এই ঘোড়াটার মধ্যে প্লায়োহিপ্পাস। প্লায়োসিন। হ্যাঁ, আর ইওহিপ্পাসের আরেকটা নাম হচ্ছে উষাকালের ঘোড়া। এইটার আরেকটা নাম হচ্ছে কি উষা কালের ঘোড়া বা ডন হর্স, DAWNHORAC। কারণ এ খুবই আকারে ছোট ছিল আর খুবই শিকারীরা তাই সহজেই ধরতে পারত। তাই এ ভোরবেলা খাওয়ার জন্য বেরোতো। আর ইওহিপ্পাসের আর একটা নাম আছে হাইরাকোথেরিয়াম। এটা হয়তো পুরো লেখা আছে, এই যে দেখবি লিখে নিস। এই যে ইওহিপ্পাসের আর একটা নাম কি হাইরাকোথেরিয়াম। তারপরে এই যে এখানেও তো ডন হর্সের কথা বলা আছে। এইবার বাকি তোকে কিছু করতে হবে না। এখানে এখানে লেখা তুই চাইলে রিডিং করিস একবার, জাস্ট করবি হচ্ছে এই ছকটা খালি। শুধু কোন যুগে কোন ঘোড়ার সৃষ্টি হয় আর কোন ঘোড়াকে কি বলা হয় ওইটাই হচ্ছে মেন। বাকি কিছু দরকার নেই। গেল। এইবার 515 পেজ, 516 পেজ। 516 পেজে তোর কি আছে, তারপর এখানে আবার ঘোড়ার সম্বন্ধেই আছে ওই আগের পড়াটাই। আর তারপর বলা আছে ঘোড়ার মধ্যে কি কি হয়েছে। তো সবার প্রথমে ঘোড়ার আকার বৃদ্ধি পেয়েছে, আঙুলগুলা কমে খুরের সৃষ্টি হয়েছে, ওগুলোই বলা আছে। আর প্রাচীনকালের ঘোড়াগুলোর মধ্যে দেখ আমাদের দাঁতগুলোর মধ্যে খাত ছিল না। আর দাঁতের মধ্যে যে সাদা অংশটা দেখা যায় এটাকে বলে ক্রাউন। ক্রাউন বলে আমাদের দাঁতগুলো যে সাদা অংশটা দেখা যায় এটাকে বলে ক্রাউন। তো এখানে দেখ এই এই ঘোড়াটার মধ্যে দেখ কোনো ক্রাউন নাই। এখানে আস্তে আস্তে ক্রাউনের পরিমাণ বাড়ছে। আর দাঁতগুলো কি হচ্ছে খাঁজের সৃষ্টি হচ্ছে। পুরো আদিম ঘোড়াগুলো হচ্ছে কচি লতা পাতা খেত, কিন্তু বর্তমান ঘোড়া আমাদের কি খায়, ঘাস ঘাস খায়। আর ঘাস চিবাতে আমাদের কি দরকার, বেশি শক্তিশালী দাঁতের প্রয়োজন। গেল ওগুলো লিখে রাখিস ওগুলো আমি যেগুলো যেগুলো বলছি। এরপর হচ্ছে তোর আছে মিসিং লিঙ্ক আর কানেক্টিং লিঙ্ক। এটা এটা পড়ার আগে তুই আগে এটা পড়বি। এই জায়গাটায় আসবি, এই জায়গাটায় আসবি। কানেক্টিং লিঙ্ক বা সংযোগকারী প্রাণী। এই যে দেখ এখানে এখানে যে জীবটার ছবি দেওয়া আছে এটার নাম হচ্ছে পেরিপেটাস। এই পেরিপেটাসের মধ্যে দুটা জীবের বৈশিষ্ট্য পাওয়া যায়। কার কার? একটা হচ্ছে তোর অ্যানিলিডা, আর্থ্রোপোডা। অ্যানিলিডা, আর এটা হচ্ছে আর্থ্রোপোডা, ARTHROPODA। তাহলে যখন যে সমস্ত জীব দুটা শ্রেণীর বৈশিষ্ট্য বহন করে তাদেরকে আমরা কি বলবো, কানেক্টিং লিঙ্ক। তাহলে পেরিপেটাস কি একটা উদাহরণ কানেক্টিং লিঙ্ক। যেমন এর দেহে কেঁচো রেচনাঙ্গের নাম, মানে অ্যানিলিডার রেচনাঙ্গের নাম হচ্ছে তো নেফ্রিডিয়া।
পেরিপেটাসেরও রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। আর্থ্রোপোডা শ্বাস অঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া। পেরিপেটাসেরও শ্বাস অঙ্গের নাম কি? ট্রাকিয়া। তার মানে কি এর মধ্যে কিছু বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে তোর কি অ্যানিলিডার, আর কিছু বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে আর্থ্রোপোডার। তার জন্য একে আমরা কি বলবো? কানেক্টিং লিঙ্ক। গেল? বোঝা গেল? এবার এই যে হাস্যঞ্চু, এটা হাস্যঞ্চুর মধ্যে আবার সরীসৃপ আর স্তন্যপায়ীর বৈশিষ্ট্য দেখা যায়। যেমন এর দেহটা লোম দ্বারা ঢাকা, স্তন গ্রন্থি আছে, আবার এই আবার ডিম পাড়ে। এবার মানুষ, কোনো স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে না? কি ডিম কারা পারে? সরীসৃপরা পারে। তাহলে এই হাস্যঞ্চুর মধ্যে সরীসৃপেরও বৈশিষ্ট্য পাওয়া যায়, আবার স্তন্যপায়ীরও বৈশিষ্ট্য পাওয়া যায়। ওগুলোই লেখা আছে। এইগুলো একটু রিডিং দেখবি, শুধু ভালো করে মনে রাখিস পেরিপেটাস কাকে কাকে সংযোগ করে, আর বৈশিষ্ট্য রিডিং। তারপর হাস্যঞ্চু কাকে কাকে কানেক্ট করে, এই সরীসৃপ আর স্তন্যপায়ী বৈশিষ্ট্যগুলো রিডিং। এবার একটা উদ্ভিদ আছে, এটার নাম হচ্ছে নিটাম। নিটাম আবার দুইটা শ্রেণীকে কানেক্ট করে। কাকে কাকে? একটা হচ্ছে ব্যক্তবীজী, আর একটা হচ্ছে গুপ্তবীজী। এবার গুপ্তবীজী মানে যে সকল উদ্ভিদের বীজগুলো বাইরের থেকেই দেখা যায় তাদেরকে বলি গুপ্তবীজী বা ব্যক্তবীজী। আর যাদের বীজগুলো ফলের ভিতর ঢাকা থাকে তাদেরকে আমরা কি বলি? গুপ্তবীজী। এবার নিটামের মধ্যে গুপ্তবীজীরও বৈশিষ্ট্য দেখা যায়, ব্যক্তবীজীরও বৈশিষ্ট্য দেখা যায়। যেমন আমি ছবি একটি কোথাও যদি জায়গা পাই, একটা সাদা পেজও নেই, তাই এখানে লিখি এই হলুদ জায়গাটা। দেখ, আমাদের ব্যক্তবীজী যে আছে, ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে জাইলেমের মধ্যে ট্রাকিয়া থাকে না। ট্রাকিয়া থাকে না। জানো? আর গুপ্তবীজীদের মধ্যে ট্রাকিয়া থাকে। একটা আমি উদাহরণ বলছি। গুপ্তবীজী উদ্ভিদ যেমন আম, জাম, কাঁঠাল, এগুলোর মধ্যে আবার কি জাইলেমের একটা উপাদান যেটা কি ট্রাকিয়া, এটা থাকে। এবার নিটাম একটা কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদ, এ কিন্তু ব্যক্তবীজী, কিন্তু সবচেয়ে উন্নত ব্যক্তবীজী। এবার এই নিটামের মধ্যে আমরা কিন্তু ট্রাকিয়া দেখতে পাবো। ট্রাকিয়া দেখতে পাবো। তাহলে নিটাম কি দুইটা শ্রেণীকে কানেক্ট করছে না? ব্যক্তবীজীরও বৈশিষ্ট্য আছে, আবার গুপ্তবীজীরও আছে। তার জন্য নিটামকে আমরা কি বলছি? একটা কানেক্টিং লিঙ্ক। দাগ দিয়ে রাখ খালি, যে ও কাকে কাকে কানেক্ট করে, বাস হয়েছে। তাহলে নিটাম এটা করে নিবি, এটা টোটালটাই লিখে নিবি। এইবার এইটা দেখার পর এবার হচ্ছে মিসিং লিঙ্ক। এবার যে সকল কানেক্টিং লিঙ্ক বর্তমানে পাওয়াই যায় না তাদেরকে আমরা কি বলবো? মিসিং লিঙ্ক। যেমন দেখ, এই জীবটার ছবি দেখ, এটার নাম হচ্ছে আর্কিওপটেরিক্স। এর মধ্যে দুটো জীবের বৈশিষ্ট্য পাওয়া যায়, পাখি আর সরীসৃপ। এক পাখির মতো চঞ্চু আছে, ডানা আছে, পাখির মতো এরকম পুচ্ছ আছে, আবার সরীসৃপের মতো পা, চঞ্চুর মধ্যে আবার দাঁত, আবার নখযুক্ত আঙুল। এই যে আঙুলটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে আবার নখ আছে। তাহলে এটাও একটা কানেক্টিং লিঙ্ক, কিন্তু যেহেতু একে বর্তমানে পাওয়া যায় না, তাই একে আমরা কি বলছি? মিসিং লিঙ্ক। তার মানে মিসিং লিঙ্ক মানে কানেক্টিং লিঙ্ক, বাট শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে যে এ বিলুপ্ত। তাহলে আর্কিওপটেরিক্স এর কোথায় গেল? এই যে এটা এখান থেকে শুরু হয়ে পড়া, তো রিডিং দেওয়া। তাহলে এর মধ্যে কার বৈশিষ্ট্য পাওয়া যায়? সরীসৃপের, আর কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় পাখির। গেল? এইবার উপরে দেখবি এই জায়গাটায় কিছু ছবি আছে, এই জায়গাটা একবার দেখবি।
এই জায়গাটা কেমন করে হবে? তাহলে এখানে কি বলছে? জ্যাফ্রের টেরিডোস্পার্ম বা সিড ফার্ন কি বলছে পড়ি একটু। যুগে টেরিডোফাইটন নামে একটি টেরিডোফাইটার গণ থেকে টেরিডোফাইট বা সিড ফার্ন টেরিডোস্পার্ম সৃষ্টি হয়। তাহলে সবার প্রথমে আমাদেরকে ট্রাইমেরো ফাইটন, এটা একটা ফার্ন যেটা থেকে সৃষ্টি হয় কি, যেটা থেকে সৃষ্টি হয় আমাদের টেরিডোস্পার্ম। টেরিডোস্পার্ম এটা আর একটা ফার্নের নাম। এইবার তবে স্যার বল, টেরিডোফর্ম কোথা থেকে সৃষ্টি হয় উপরেরটা আরেকবার বলুন। টেরিডোস্পার্মটা এই যে টেরিডোফাইটন থেকে, এই যে টেরিডোফাইটন এটা হচ্ছে 1 নাম্বার, এখান থেকে সৃষ্টি হয়। এই যে বিভিন্ন থেকে আমাদের টেরিডোস্পার্মের সৃষ্টি হয়েছে। আর এগুলো ফার্ন, মানে তোর ফার্ন জাতীয় উদ্ভিদ এরা, এও ফার্ন, টেরিডোস্পার্মও ফার্ন। এবার তারপর কি বলছে দেখ, সেখান থেকে বিবর্তনের ফলে জিমনোস্পার্ম মানে ব্যক্তবীজী উদ্ভিদের সৃষ্টি হয়েছে। তবে টেরিডোস্পার্মের আগে একটি প্রোজিমনোস্পার্ম বা আর্কিওপটেরিস, দেখ নিচে যে প্রাণীটা বলি এটা আর্কিওপটেরিস্ক, কয় শ, এখানে রিস বাসিন্দ্রয় রশ্মি দন্তাস্য, দুইটা ডিফারেন্স বুঝিস। আর্কিওপটেরিসটা উদ্ভিদ, তাহলে তাহলে টেরিডোস্পার্ম থেকে কি সৃষ্টি হয়েছে আমাদের? আর ইওপটেরিস, ঠিক আছে। এবার এখান থেকে সৃষ্টি হয়েছে আবার আমাদের কি ব্যক্তবীজী উদ্ভিদ, ব্যক্তবীজী উদ্ভিদ। তারপর কি বলছে দেখ, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল সিকোয়েন্সটা করা। তারপর কি আছে, টেরিডোস্পার্মকে ব্যক্তবীজী ও টেরিডোফাইটার মধ্যবর্তী মিসিং লিঙ্ক বলা হয়। তাহলে কোনটাকে মিসিং লিঙ্ক বলবো আমরা? টেরিডোস্পার্ম মানে এইটা। তাহলে এখানে লিখে রাখবি মিসিং লিঙ্ক, যেটা হচ্ছে কি মিসিং লিঙ্ক, লিখে রাখিস। এইবার তারপর কি বলছে, জিমনোস্পার্মের মানে ব্যক্তবীজীর জীবাশ্ম গ্লসোপ্টেরিসকে, এইবার এই ব্যক্তবীজী থেকে, তো এইটা সিকোয়েন্সটা লিখে রাখিস খাতায়। ব্যক্তবীজী থেকে আমাদের সৃষ্টি হয় কার? গ্লসোপ্টেরিস, GLOSSOPTERIS। আবার গ্লসোপ্টেরিস থেকে সৃষ্টি হয় আমাদের গুপ্তবীজী, গুপ্তবীজী। তাহলে গ্লসোপ্টেরিসকে আমরা কি বলবো? মিসিং লিঙ্ক। বোঝা গেছে? হুম, তাহলে তুই লিখে রাখতিস তো, আমি কিন্তু এগুলা দিব না, মানে আমি আমার কাছে কিন্তু এগুলা সব মুছে যাবে। ঠিক আছে। হুম। এইবার এই জীবাশ্মটা এখন পড়াবো না, জীবাশ্মটা ওদেরও পড়াইনি, যখন পড়াবো একসঙ্গে পড়াবো। তো এটা পরে, এটা পরে, এটা পরে, পরে পড়াবো। ইম্পর্টেন্ট জিনিস কিন্তু পরে পড়াবো। এইবার আছে তোর ক্লাস 10 এর কিছু পড়া, এর তুলনামূলক অঙ্গসংস্থান, পেজ নাম্বার 519। এর তুলনামূলক অঙ্গসংস্থান এটা 10 এর বই থেকে পড়বি, একদম সিম্পল সোজা পড়া। দেখ, সবার প্রথমে পাবি সমসমস্ত অঙ্গ। সমসমস্ত অঙ্গ কাদের বলি? যে সকল অঙ্গের কি গঠন প্লাস উৎপত্তি সেম, বাট কাজ আলাদা, লিখে রাখবি, তাকে আমরা কি বলবো? সমসমস্ত অঙ্গ। যেমন তিমির ফ্লিপার, পাখির ডানা, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত, এদের সবার ভিতরে যদি হাড়গুলো দেখিস, এই যে এই হাড়গুলো পাবি, হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঙ্গিস। সেম আবার মাংসপেশি থাকে, সেম নার্ভ থাকে। তাহলে কি এদের গঠনটা কি সেম? মানে এদের আমাদের
এই সকল প্রাণীর পূর্বপুরুষ কি এক ছিল? পূর্বপুরুষ কেমন ছিল? একই ছিল। ছিল। এই ধরনের, কিন্তু কাজ আলাদা। কারণ আমরা সবাই ডিফারেন্ট পরিবেশে আছি। মানুষ আলাদা পরিবেশে, ঘোড়া আলাদা পরিবেশে, বাদুড় আলাদা পরিবেশে, তিমি আলাদা পরিবেশে। তাহলে এই ধরনের অঙ্গকে আমরা কি বলবো? সমসংস্থ অঙ্গ। এবং যে বিবর্তনে আমাদের মানে সমসংস্থ অঙ্গর যে বিবর্তনের ফলে সৃষ্টি হয় ওটাকে বলবো আমরা ডাইভারজেন্ট এভলিউশন। ডাইভারজেন্ট এভলিউশন, বাংলায় আমরা বলি এটাকে অপসারী বিবর্তন। অপসারী বিবর্তন, বুঝা গেল? হুম। তাহলে এক ডাইভার্স মানে কি? ডাইভার্স হচ্ছে মানে একই জায়গায় ছিল, পূর্বপুরুষটা একটা ছিল, এখান থেকেই বিভিন্ন পরিবেশে আমরা কি হয়ে গেছে, জীবেরা ডাইভার্স হয়ে গেছে, মানে আলাদা আলাদা হয়ে গেছে। এটাকেই বলা হয় অপসারী বিবর্তন। এটাই সমস্ত অঙ্গ। এবার এটা প্রাণীদের পড়ালাম, এবার উদ্ভিদের ক্ষেত্রে দেখ। উদ্ভিদের ক্ষেত্রে এই যে দেখ, কাগজ ফুল বা বুগেনভেলিয়ার কাঁটা আর লাউ কাণ্ডের আকর্ষ উভয়ই কোথা থেকে সৃষ্টি হয় বলতো? কাক্ষিক মুকুল, মানে কাণ্ড থেকে সৃষ্টি হয়। কিন্তু কাজ আলাদা। একটার কাজ আত্মরক্ষা করা, আর একটার কাজ কি কোনো কিছুকে জড়িয়ে ধরা। বুঝলি? হুম। উদ্ভিদ শেষ। আরো উদাহরণ আছে, এই যে আলুর কাণ্ড, ক্যাকটাসের কাণ্ড, দুইটাই কাণ্ড, কিন্তু আলুর কাণ্ড কি জমা রাখে? আলুর কাণ্ড হচ্ছে তোমার খাদ্য জমা রাখে, আর ক্যাকটাসের কাণ্ড জল, মেন মেন কাজ কি? জল সঞ্চয় রাখে। গেল? হ্যাঁ। তো সমসংস্থ অঙ্গ শেষ। এবার সমবৃত্তীয়। সমবৃত্তীয় অঙ্গ ওটার আলাদা। এখানে কি হবে? গঠন ও উৎপত্তি আলাদা, বাট কাজ সেম। তখন তাকে আমরা কি বলবো? সমবৃত্তীয় অঙ্গ। যেমন দেখ, পাখির ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা। পতঙ্গের ডানা হ্যাঁ কাইটিন দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? কাইটিন। পাখির ডানা কি দিয়ে তৈরি? পালক। বাদুড়ের ডানা কি দিয়ে তৈরি? চামড়া। তো তিনটার গঠন তো আলাদা, কিন্তু কাজ সেম, আকাশে উড়া। এই যখন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পূর্বপুরুষ থেকে সৃষ্ট জীবেদের মধ্যে একই বৈশিষ্ট্য দেখা যাবে, সবাই কি এক জায়গায় আসতেছে, এটাকে আমরা বলবো কনভার্জেন্ট ইভলিউশন বা অভিসারী বিবর্তন। অভিসারী বিবর্তন। পরীক্ষায় আসবে সমবৃত্তীয় অঙ্গ কোন বিবর্তনকে সমর্থন করে? অভিসারী বিবর্তন। নেক্সট, উদ্ভিদের ক্ষেত্রে এই যে মোটর গাছের আকর্ষ আর ঝুমকলতার আকর্ষ। মোটর গাছের আকর্ষটা পাতা থেকে তৈরি হয়, ঝুমকলতারটা শাখা মানে কাণ্ড থেকে। তো উৎপত্তি আলাদা, কিন্তু কাজ সেম, আঁকড়ে ধরা। বুঝলি? হুম, হ্যাঁ। ঠিক আছে। তাহলে গেল এটা। তাহলে বইয়ের এগুলো কোথায় আছে? তাহলে আমি ডিসকার্ড করে দিলাম। তোর ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, হ্যাঁ? তোকে আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি। এই যে তোর বই এগুলো না এমন এমন জায়গা দেওয়া, এই যে তুলনামূলক প্রমাণের এখানে এই যে দেখবি সমস্ত অঙ্গ, তারপরে কোন এবার এখানে অভিসারী অভিযোজন, এটা কি এটা কি অঙ্গ দেওয়া আছে? সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে সমর্থন করে। আর সমস্ত অঙ্গ পরের পেজে দেখ, এই দেখ অপসারী বিবর্তনকে সমর্থন। তাহলে এগুলো পড়বি, টেনের বই থেকে পড়বি। টেনের প্রান্তিকের বই আছে? হ্যাঁ আছে। ওখান থেকে পড়বি। গেল। এরপর আছে তোর কি হৃৎপিণ্ড আছে। কিছুই না, এটা আমাদের ওই হৃৎপিণ্ডের এখানে হৃৎপিণ্ডেও আমাদের অভিব্যক্তি প্রমাণ করে, যেমন মাছ, উভচর, সরীসৃপ আর স্তন্যপায়ী, এদের সবার হৃৎপিণ্ডের মধ্যে অলিন্দ আছে আর নিলয় আছে।
এর মধ্যে হৃৎপিণ্ডের দুইটা প্রকোষ্ঠ, একটা অলিন্দ একটা নিলয়। এর মধ্যে একটা অলিন্দ মানে দুইটা অলিন্দ একটা নিলয়। সরীসৃপের মধ্যে দুইটা অলিন্দ কমপ্লিটলি আলাদা আর একটা বিভক্ত নিলয়, কেবলমাত্র কুমির বাদে। কুমিরের মধ্যে কিন্তু 4টা আমাদের প্রকোষ্ঠ থাকে। আর পক্ষী স্তন্যপায়ীর মধ্যে কয়টা করে প্রকোষ্ঠ থাকে? 4টা করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বেসিক গঠন সেম। অলিন্দের মধ্যে রক্ত আসে, নিলয় রক্তটাকে বের করে দেয় হৃৎপিণ্ড থেকে। বেসিক গঠন সবারই সেম, শুধুমাত্র যত উন্নত হয়েছে হৃৎপিণ্ডের জটিলতা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এর থেকে আমরা কি বলতে পারি? আমরা সবাই একই পূর্বপুরুষ থেকে আসছি, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ। তো এগুলা এগুলো কিছু না, এগুলা ভর্তি দেওয়া, এগুলা একবার ক্লাস 10 এর বই থেকে রিডিং মেরে দিস, বাস শেষ। এবার তার নিচে যে জায়গাটা দেওয়া আছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ো। এটারও দেখবি ঠিক আর্চ। অ্যারোটিক আর্চ কি জিনিস? অ্যারোটিক আর্চ হচ্ছে একটা রক্তবাহু, যা কি করে বলতো? রক্তকে হৃৎপিণ্ড থেকে আমাদের দেহে, মাথায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। দেখ, এই ছবিটার দিকে দেখো, এটা হচ্ছে লাং ফিশ, বা আমাদের সাধু জলের মাছকেও দেখতে পারি স্টেলিওস্ট। এখান এই হৃৎপিণ্ড, এটা হৃৎপিণ্ডটা, এখান থেকে দেখ রক্তবাহ বের হচ্ছে। এবার মাছেদের মধ্যে অ্যারোটিক আর্চ কয়টা থাকে দেখ, এই যে দেখ 3 নাম্বার অ্যারোটিক আর্চ থাকবে, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার গেল। বাকি 1-2 কোথায় গেল? 1-2 বিলুপ্ত হয়ে গেছে। আর মাঝখানে যে এগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ফুলকাগুলো, এগুলো কিন্তু ফুলকা। মাছের কয়টা ফুলকা থাকে? আমাদের সাধু জলের মাছের টোটাল 4 জোড়া ফুলকা থাকে। এইখানে এই যে 1 আর 2 এগুলো কিন্তু বিলুপ্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইবার তাহলে এই হচ্ছে অ্যারোটিক আর্চ। এই যে দেখতে পাচ্ছি, এটা একটা অ্যারোটিক আর্চ, এটা 5 নাম্বার অ্যারোটিক আর্চ, এটা 4 নাম্বার, এটা 3 নাম্বার। এটা কি করে? রক্ত দেয়। একে দিচ্ছে, একে দিচ্ছে, একে দিচ্ছে, একে দিচ্ছে। এখান থেকে রক্ত এই যে দেখ সামনের দিকে এগুলো মাথায় যাচ্ছে, কোনোটা চোয়ালের দিকে যাচ্ছে, কোনোটা আবার সারা দেহে যাচ্ছে। এটা দিয়ে সারা দেহ প্রবাহিত। তাহলে মাছেদের দেহে কয়টা অ্যারোটিক আর্চ থাকে? 4টা। কোনটা কোনটা? 3, 4, 5, 6। বইয়ের মধ্যে এই জায়গাটা দাগ দিয়ে রাখবি। এটা দিয়ে দিছি। এই যে দেখবি আমাদের পূর্বপুরুষের মধ্যে 6 জোড়া ছিল অ্যারোটিক আর্চ। 6 জোড়া। আমাদের মধ্যে এই যে মৎস্য জাতীয় প্রাণীর মধ্যে কয় জোড়া আছে? 4 জোড়া। মানে একদিকে 4টা, আরেক দিকে 4টা। বুঝলি? হুম। কোনগুলো আছে? 3, 4, 5, 6। এটাও লিখে রাখবি। 3, 4, 5, 6। এই আছে। উভচর আর সরীসৃপদের মধ্যে এখানেও তুই কয় জোড়া পাবি? দেখ আমি ছবি দেখাচ্ছি। উভচর আর সরীসৃপ, এই যে দেখ ফ্রগ। ফ্রগের মধ্যে দেখ 3 জোড়া আছে, 6 আছে, 3 নাম্বার আছে, আর 4 নাম্বার 5 আছে। নাম্বার। 5 নাম্বার বিলুপ্ত হয়ে গেছে। দেখ এই যে দেখ মাঝখানে দেখ বিলুপ্ত হয়ে গেছে না? হ্যাঁ। তাহলে ব্যাঙের মধ্যে 3 জোড়া থাকে, কিন্তু 5 নাম্বারটা বিলুপ্ত। দেখ এটা মাথায় দিবে, এটা গোটা দেহে দিবে 4 নাম্বারটা, আর 6 নাম্বারটা কাকে দিবে? ফুসফুসকে দিচ্ছে আবার পুনরায়। তাহলে সরীসৃপ কোথায় গেল? এই যে দেখ পঞ্চম জোড়া বিলুপ্ত হয়ে গেছে। এটা কোথায় আছে? এই যে উভচর আর সরীসৃপ। তাহলে এখানে লিখতে পারিস উভচর ও 4 লিখতেছি। উভচর আর সরীসৃপের সেম। উভচরের মধ্যে কয়টা থাকে? কত নাম্বার থাকে? 3, 4, আর 6 থাকে। উভচর প্লাস সরীসৃপ সংখ্যা কতগুলো? 3 জোড়া। 3,
চোরা, বুঝলি? হুম, এইবার এবার আমরা পড়বো সরীসৃপ। আর এই যে সরীসৃপের মধ্যেও দেখ, এদের 6 নাম্বার আছে, 4 নাম্বার আছে আর 3 নাম্বার আছে, বাকি 5 নাম্বার বিলুপ্ত হয়ে গেছে। এবার পাখির ক্ষেত্রে দেখ, পাখির ক্ষেত্র আমাদের সেম থাকে, 3, 4 আর 6। এবার সরীসৃপ বল আর তুই ফ্রগ বল, এদের মধ্যে দেখ এই 4 নাম্বারটা দেখ দুইটা ভাগ হয়ে গেছে, একটা ডান আর একটা বাম। এবার পাখিদের মধ্যে কেবলমাত্র ডানটা আছে, বামটা বিলুপ্ত, মানে 4 নাম্বারের ডানটা আছে, বুঝলি? হুম, আর মানুষদের মধ্যে এখানেও সেম, 3 আছে, 4 আছে আর 6 আছে, কিন্তু আমাদের মধ্যে বামটা আছে, মানে 4 নাম্বারের কোনটা আছে? বামটা। তাহলে যদি তুই লিখিস এখানে, এই যে দেখ এদিকে, তাহলে পক্ষী কোনটা? জি নাম্বারটা। এই দেখ পাখির ক্ষেত্রে এই 4 নাম্বারের ডানটা, মানুষের ক্ষেত্রে বামটা আছে। কয় নাম্বারে? 4 নাম্বারে। সিস্টেমিক কেন বলছে? কারণ এটা এই 4 নাম্বারটা গোটা শরীরকে রক্ত দেয়, তাই। বুঝলি? হুম, তাহলে এই অ্যারোটি গার্ডসটা ভালো করে পড়িস, কার মধ্যে কোনটা থাকে। এরপর এখানে কিছুই না, মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্ক অভিব্যক্তির প্রমাণ দেয়। এই যেমন দেখ, যত উন্নত প্রাণীর দিকে যাচ্ছে গুরু মস্তিষ্কটা আকারে বেড়ে গেছে, যার জন্যই আমরা বুদ্ধিমান। আর অলফ্যাক্টরি লোব, মানে যেটা মস্তিষ্কের যে অংশটা আমাদের গন্ধ শনাক্ত করার জন্য দায়ী, সেটা আবার ছোট হয়ে গেছে। তার জন্য মাছেদের ঘ্রাণ শক্তি অনেক বেশি আমাদের তুলনায়। একটা পুকুরে, একটা সমুদ্রের মধ্যে যদি কোনো মানুষের পা কেটে যায়, সমুদ্রের যে শার্ক মাছগুলো আছে ওগুলো প্রায় অনেক দূর থেকেই তার গন্ধটা বুঝতে পারে। এবার লুপ্তপ্রায় অঙ্গ, এক্সামের খাতা দেখা হয়ে গেছে, আমি ঘুমানোর সময় পাচ্ছি না আর এক্সামের খাতা, আমি যে এইভাবেই চলতেছে না, আমি খালি জানি যে। এবার কিছু নিষ্ক্রিয় অঙ্গ, যেমন তাহলে যে সকল অঙ্গ দীর্ঘদিন ধরে কাজ না করার ফলে অকেজো হয়ে গেছে তাদেরকে আমরা কি বলি? নিষ্ক্রিয় অঙ্গ। এবার খালি মনে রাখবি যে আমাদের কোথায় কোন নিষ্ক্রিয় অঙ্গ আছে। যেমন আমাদের পৌষ্টিক নালীর মধ্যে নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? অ্যাপেন্ডিক্স। কিন্তু গরু ছাগল এদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স আবার সক্রিয় অঙ্গ। কিন্তু এই অ্যাপেন্ডিক্সের মধ্যে সেলুলোজ পরিপাককারী ব্যাকটেরিয়া বসবাস করত। যেহেতু বর্তমানে আমরা কাঁচা ঘাস পাতা তো খাই না, তার জন্য আমাদের মধ্যে অ্যাপেন্ডিক্সটা নিষ্ক্রিয় হয়ে গেছে। তারপর মানুষের কঙ্কাল তন্ত্রের সঙ্গে যুক্ত একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? কক্সিস। এই যে দেখ, কক্সিস বা টেইল বোন। বানর, শিম্পাঞ্জি এদের ক্ষেত্রে কিন্তু কক্সিস বা টেইল বোনটা সক্রিয়, বাট আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয়। বুঝা গেল? হুম, এরপর ব্যাঙে মাছের চোখের মধ্যে এরকম একটা আবরণী থাকে, এটা বলে নিকিটেটিং পর্দা। এটা সক্রিয় অঙ্গ, কিন্তু আমাদের ক্ষেত্রে এই নিকিটেটিং পর্দার একটা কি রূপ পাওয়া যায়, এটা এখানে লেখা আছে না। এ দেখ, আমাদের চোখের মধ্যে একটা অর্ধচন্দ্রাকার অংশ দেখা যায়, এটাকে আমরা কি বলি? প্লিকা সেমি লুনারিস। প্লিকা সেমি লুনারিস, এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে? হুম, তারপর এছাড়া এই যে উট পাখির ডানা, সাপের পা, এগুলো হচ্ছে কি? নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। এছাড়াও আছে কানের পেশি। এই আমরা আমাদের কানগুলোকে নড়াতে পারি না, কিন্তু গরু ছাগল দেখবি, হাতি, এরা তাদের কানগুলোকে নড়াতে পারে। এগুলো কি? নিষ্ক্রিয় অঙ্গ। আর কিছু বছর পর দেখবি আমাদের 3 নাম্বার যে মোলার দাঁতটা আছে একদম শেষের দিকে, এইটাও নিষ্ক্রিয় হুম, অঙ্গ পরিণত হবে। কারণ আমরা সবসময় সেদ্ধ করা শাকসবজি খাই। আমাদের থেকে প্রায় 500 বছর পর দেখবি বাচ্চাদের মধ্যে এই মোলার দাঁতটা উঠবেই না, 3 নাম্বার মোলার দাঁত। নিষ্ক্রিয় অঙ্গ খতম। এবার উদ্ভিদের কিছু নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেমন আদা, হলুদ, এদের স্বল্পপত্র। স্বল্পপত্র এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। এটার আগে পাতার মতো কাজ করতো, কিন্তু বর্তমানে এটা কোনো কাজ নেই। কালকাসুন্দা,
কালকাসুন্দা কালকাসুন্দার পুংকেশর থাকে, এই যে বড় বড় পুংকেশর, এগুলো থেকে পরাগরেণু তৈরি হয়। কিন্তু কিছু পুংকেশর থাকে যেগুলো থেকে কোনো পরাগরেণু তৈরি হয় না। এই পুংকেশরগুলোকে আমরা কি বলি? স্ট্যামিনোড। তাহলে কালকাসুন্দার নিষ্ক্রিয় পুংকেশর, নিষ্ক্রিয় পুংকেশর কি কি বলবো আমরা এটাকে? স্ট্যামিনোড। আর নারকেলের ক্ষেত্রে, এই নারকেলের মধ্যে সক্রিয় গর্ভকেশরও থাকে, আবার নিষ্ক্রিয় গর্ভকেশরও থাকে। নারকেলের নিষ্ক্রিয় গর্ভকেশরকে বলা হয় পিস্টিলোড। পিস্টিলোড। তাহলে এগুলো হচ্ছে কি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের নাম। হচ্ছে হুম, যখন ভিডিওটা দেবো এগুলো তুই চাইলে লিখতেও পারিস, লিখে রাখতে পারিস। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ কোন অভিব্যক্তিকে সমর্থন? তাহলে দেখ, নিষ্ক্রিয় অঙ্গ থেকেও কি বোঝা যাচ্ছে যে আমাদের পূর্বপুরুষের মধ্যে এই অঙ্গগুলো সক্রিয় ছিল, আর ব্যবহার না করার ফলে কি হয়ে যাচ্ছে? নিষ্ক্রিয়। তার মানে আমরা বলতে পারি যে এটা অভিব্যক্তির প্রমাণ দেয়। এবার নিষ্ক্রিয় অঙ্গ কোন অভিব্যক্তিকে সমর্থন করে? অপসারী না অভিসারী? এটা হচ্ছে অপসারী বিবর্তনকে সমর্থন করে। সমর্থন করে কেন? কারণ এখানে দেখতে পাচ্ছিস অপসারী বিবর্তন মানে কি? একটা পূর্বপুরুষ থেকে বিভিন্ন জীবের সৃষ্টি। তার মানে আমাদের পূর্বপুরুষের ক্ষেত্রে সেই অঙ্গটা সক্রিয় ছিল, তারপর বিভিন্ন জীব ছড়িয়ে গেছে সেই পূর্বপুরুষ থেকে, তাদের মধ্যে কারো মধ্যে নিষ্ক্রিয় আছে, আবার কারো মধ্যে সক্রিয় আছে। বুঝলি? হুম, মনে রাখিস, নিষ্ক্রিয় অঙ্গ অপসারী বিবর্তনকে সমর্থন করে। আর কিছু নেই। এই যে নিষ্ক্রিয় অঙ্গ এগুলো হয়ে গেল। তারপর হচ্ছে এই যে স্ট্যামিনোড, পিস্টিলোড এগুলো দেওয়া আছে, দেখে নিস। ভ্রূণতত্ত্ব, ভ্রূণতত্ত্ব লেখার থেকে এই যে এই জায়গাটা একটু ভালো করে দেখিস। হেকেলের বায়োজেনিক সূত্র, ওগুলো। ভ্রূণতত্ত্ব কি? জীবন বিজ্ঞানের যে শাখায় আমরা ভ্রূণ নিয়ে আলোচনা করি সেটাকে আমরা বলবো ভ্রূণতত্ত্ব। যেমন দেখ, আমাদের মেরুদণ্ডী প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় আমরা আলাদা, একটা মাছ একটা মানুষ সম্পূর্ণ আলাদা, বাট ভ্রূণের মধ্যে তার মিল আছে। তার মানে এটা কি প্রমাণ করে? যে আমরা সবাই একই পূর্বপুরুষ থেকে আসছি। এবার ভ্রূণের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন ভ্রূণের মধ্যে ফুলকা দেখা যায়, ভ্রূণের মধ্যে লেজ দেখা যায়। এবার ভ্রূণের আমাদের যে বিভিন্ন অংশগুলো সেগুলো বিভিন্ন জার্ম স্তর থেকে তৈরি হয়। জার্ম স্তরগুলো যেমন এক্টোডার্ম, এন্ডোডার্ম, তারপর হচ্ছে মেসোডার্ম। এগুলোকে কি বলবো? এগুলোকে একসঙ্গে আমরা কি বলি? জার্ম স্তর। সবাই আমাদের সবারই দেহের অঙ্গগুলো এই তিনটা জার্ম স্তর থেকেই সৃষ্টি হয়। যেমন এক্টোডার্ম থেকে ত্বক, নিউরন, মস্তিষ্ক তৈরি হয়। এন্ডোডার্ম থেকে ফুসফুস, তারপর তোর আমাদের রক্ত, এগুলো তৈরি হয়। তারপর মেসোডার্ম থেকে আমাদের তৈরি হয় তোর হাড়, তারপর কিডনি, এগুলো আবার মেসোডার্ম থেকে তৈরি হয়। তাহলে আমাদের সবার ক্ষেত্রে একই জার্ম স্তর থেকে সব অঙ্গ তৈরি হচ্ছে। এবার আমাদের ভ্রূণের মধ্যে আবার ফুলকা আছে, লেজ আছে। তা কি প্রমাণ করে? যে আমরা সবাই একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছি। এটাই ভ্রূণতত্ত্ব। আর বিজ্ঞানী হেগেল একটা থিওরি দিয়েছেন, ওটাকে বলা হয় থিওরি রিক্যাপিটুলেশন থিওরি। কি বলে? যে এই থিওরির মতে যে আমাদের ভ্রূণের মধ্যে আমরা পূর্বপুরুষের বৈশিষ্ট্য দেখতে পাই। যেমন দেখ, আমাদের পূর্বপুরুষের মধ্যে ফুলকা ছিল, লেজ ছিল, এই দেখ ভ্রূণের মধ্যেও দেখতে পাচ্ছিস। ক্লিয়ার? হ্যাঁ। এবার ব্যক্তিজনী জাতিজনী কি? এই দেখ, একটা জীবের। স্যার আগেরটা আরেকবার রিপিট করবেন? কোনটা? এই চারটে লাস্টে যেটা বললেন। রিক্যাপিচুলেশন থিওরি বলছে যে আমরা আমাদের ভ্রূণের মধ্যে আমাদের পূর্বপুরুষের বৈশিষ্ট্য দেখতে পাই।
আমাদের পূর্বপুরুষের লেজ ছিল, ফুলকা ছিল, ভ্রূণের মধ্যেও ফুলকা আছে, লেজ আছে। এটাকেই বলে হেকেলের বায়োজেনিক সূত্র। আচ্ছা। এবার ব্যক্তিজনী আর জাতিজনী কি জিনিস? এবার হেকেলের সূত্রে আরেকটা জিনিস পাবি, যে ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়। এবার ব্যক্তিজনীটা কি জিনিস? এ দেখ, আমাদের জাইগোট থেকে আস্তে আস্তে একটা পরিণত জীবের সৃষ্টি হওয়ার ধাপটাকে আমরা কি বলবো? ব্যক্তিজনী। আর অনুন্নত জীব থেকে আস্তে আস্তে যে আমাদের উন্নত জীব হচ্ছে, যেমন পরিফেরা, নিডারিয়া, এগুলো অনুন্নত। তো আস্তে আস্তে কি হচ্ছে? উন্নত হচ্ছে। উভচর, তারপর আবার সরীসৃপ, তারপর পক্ষী, তারপর স্তন্যপায়ী। তা এই যে অনুন্নত জীব থেকে উন্নত জীবের সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা কি বলি? জাতিজনী। তাহলে ব্যক্তিজনী একটা জীবের জীবনচক্রে দেখা যায়, আর অনুন্নত জীব থেকে উন্নত জীবের সৃষ্টিকে আমরা কি বলবো? জাতিজনী। তাহলে ডিম থেকে মুরগির সৃষ্টি, এটা কি একটা জীবের জীবনচক্রেই হচ্ছে? এটাকে আমরা কি বলবো? ব্যক্তিজনী। আর কিভাবে পূর্বপুরুষ থেকে মুরগির সৃষ্টি হয়েছে, এটাকে আমরা কি বলবো? জাতিজনী। ঠিক আছে? হুম। এগুলো সব প্রান্তিকের বইয়ে আছে টেনে। এইবার তোর বইয়ে কোথায় আছে? এই যে ভ্রূণ তত্ত্ব, এখানে আমি যা কিছু বললাম পড়ে দেখিস। আর এখানে এই যে হেকেলের বায়োজেনিক সূত্রটা পড়িস। এই যে এই জায়গাটা, রিক্যাপিচুলেশন থিওরি আর অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। মানে কি? এ দেখ, প্রাণীদের জন্ম বৃত্তান্ত তাদের ইতিহাসের পূর্ববর্তী, মানে হচ্ছে প্রত্যেক জীবের জীবন চক্রে তার পূর্বপুরুষের বৈশিষ্ট্য পুনরাবৃত্তি ঘটে। বুঝলি? হ্যাঁ। তাহলে ভ্রূণ তত্ত্ব খতম। আজকে লাস্ট পড়া, সেটা হচ্ছে মলিকুলার এভিডেন্স। মলিকুলার এভিডেন্স কিছুই না, তো আমাদের যদি পরের থেকে একটু পড়াই, দেখ আমাদের সবার ক্ষেত্রে যে ডিএনএ, ডিএনএর মধ্যে 4 ধরনের বেসই দেখা যায়: অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তাহলে ব্যাকটেরিয়া থেকে শুরু করে একদম মানুষ, গরু, ছাগল, সবার মধ্যে কি দেখতে পাই? ডিএনএ একই জিনিস দিয়ে তৈরি, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এর বাইরে কিছু থাকে না। বুঝলি? তার মানে কি প্রমাণ করে? আমরা সবাই একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছি। তারপরে এই যে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক ট্রিপসিন, ট্রিপসিন আমার দেহ ট্রিপসিন প্রোটিনকে ভাঙে। একটা স্পঞ্জ, একটা কেঁচো, একটা সাপ, সবার দেহেই ট্রিপসিন একটা প্রোটিনকেই আমাদের ভাঙে। তার মানে এর থেকে কি বলা যায়? আমরা সবাই একই পূর্বপুরুষ থেকে আসি, কারণ ট্রিপসিনটা নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষের থেকেই আমরা পেয়েছি। বুঝলি? হ্যাঁ। তারপরে ইনসুলিন জিন থেকে আমরা ইনসুলিন হরমোন পাই। এবার তুই গরু, ছাগল, ঘোড়া, গাধা, সবার ইনসুলিনের মধ্যেই মিল পাবি। একদম 100% মিল পাবি না, বাট মিল পাবি। তার মানে কি বোঝা যায়? আমরা সবাই একই পূর্বপুরুষ থেকে আসি, যেহেতু সবার মধ্যেই ইনসুলিন জিন আছে। বুঝলি? হ্যাঁ। লাস্ট এটা পড়তে যাস না, তো দরকার নেই। এটা কি বই? কি কিছু বললি? না স্যার, এই জন্য চিল্লাইলো বাচ্চা ঘুম কোনো? আসছে। এবার আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা প্রোটিন পাওয়া যায়, সাইটোক্রোম সি। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপত্রায় এই প্রোটিনটা থাকে। এবার এই সাইটোক্রোম সি প্রোটিন কিন্তু আমাদের ওই শক্তি তৈরির একটা ধাপ, সেখানে সাহায্য করে। এবার আমার শরীরে যে সাইটোক্রোম সি, একটা ব্যাকটেরিয়ার শরীরে সাইটোক্রোম সি, একটা গরুর শরীরে সাইটোক্রোম সি, সবারই সেম। তার মানে কি বলা যায়? প্রায় সেম, মানে একদম 100% একুরেট না, বাট সেম। তার মানে আমরা কি বলতে পারি? যে আমরা সবাই কি একই পূর্বপুরুষ থেকে আসি। কারণ পৃথিবীতে তো জীবের সৃষ্টি কোথা থেকে হয়েছে? একই পূর্বপুরুষ থেকে হয়েছে, তাই না? হুম। তাই দেখ, বিজ্ঞানীরা সাইটোক্রোম সির অ্যামিনো অ্যাসিড সজ্জা দেখে বুঝতে পারে যে জীবেদের মধ্যে কি আছে? মিল আছে, মানে সাইটোক্রোম সি জিনের মিল আছে। তার থেকে আমরা বলতে পারি যে আমরা একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছি।
এখানে টোটালটাতে ওই কথাটাই বলা আছে। সমঝা? এই পর্যন্তই তোর পড়া থাকলো। পরের দিন ডারউইন শুরু করলাম। এবার তুই তো আবার সোমবার আসবি না মনে হয়। স্যার কালকেই তো। কালকেই তো সোমবার, হ্যাঁ। কালকে তো আবার আসবি না, মঙ্গলবার আবার আসবি। হ্যাঁ দেখি তাহলে এবার কি করবি। তোকে কাল কালকে আমার সম্ভব হবে না পড়ানো। কাল রাত্রেবেলা আমি একদম বুক অলরেডি ডেট দেওয়া আছে। দিনের বেলা সারাদিন পড়া। তো তোকে কালকে মঙ্গলবার এমন একটা টপিক থেকে শুরু করব যাতে তোর অসুবিধা না হয়। ঠিক আছে? হ্যাঁ আমি এগুলা তোকে দিচ্ছি না, এগুলো বেকার বেকার আমার খালি ঝামেলা হয় পিডিএফ সেন্ড করা। তাই তুই নিশ্চয়ই লিখে রাখছিস। হ্যাঁ স্যার। আর আমার কাছে ভিডিওটাও আছে, তোকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি।